অতি সম্প্রতি দিল্লিতে আওয়ামী লীগের কয়েকজন পেশাজীবী নেতা, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের পদপদবীধারী কয়েকজন নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলন এখন বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি। ভারতেও বিতর্ক হচ্ছে, আওয়ামী লীগের ভিতরে বাইরে যথেষ্ট বিতর্ক হচ্ছে। অনেকে ঠিক আওয়ামী লীগের সংবাদ সম্মেলন বলার চেষ্টা করছেন, কিন্তু বেশিরভাগ লোক, এমনকি যারা এই সংবাদ সম্মেলন করেছেন তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি স্পষ্টতই বলেছেন যে এটি আওয়ামী লীগের কোনো দাপ্তরিক সাংগঠনিক সংবাদ সম্মেলন নয়। আওয়ামী লীগের যারা সহযোগী বিভিন্ন সংগঠন এখন দেশের বাইরে সাহায্য করছেন, যাদের সঙ্গে হয়তো ইথিক্যালি আওয়ামী লীগের একটা সম্মিলন রয়েছে, কিন্তু আওয়ামী লীগের সরাসরি অঙ্গ সংগঠন নয়। এরকম বেশ কিছু সংগঠন রয়েছে, তার মধ্যে একটি সংগঠন, যে সংগঠন কিনা এই বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে কাজ করছে, বিশেষ করে আন্তর্জাতিক যে বিচারগুলো রয়েছে, তারপর বাংলাদেশের গত 17 মাসে যে সকল ঘটনা, জাতিসংঘের সেই মানবাধিকার কমিশন থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানে রিপোর্ট আকারে যেটা গৃহীত হয়েছে, প্রচারিত হয়েছে, এবং যেটি নিয়ে বাংলাদেশে যথেষ্ট কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট তৈরি হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন তারা মূলত স্ব-উদ্যোগে দিল্লিতে এই অনুষ্ঠানটি করেছেন। কেন দিল্লিতে এই অনুষ্ঠানটি করেছেন? তারা বলার চেষ্টা করছেন যে আমরা পৃথিবীর অনেক দেশই এই অনুষ্ঠান করার চেষ্টা করেছি, কিন্তু সব দেশগুলো অ্যাজ এ ফরেনার, বিদেশি নাগরিক হিসেবে সেই অনুষ্ঠান করার অনুমতি দেয় না। কিন্তু কিছু কিছু রাষ্ট্র তাদের নিজ দেশে বিদেশিদেরকে সংবাদ সম্মেলন করার অনুমতি দেয়। সেগুলোর মধ্যে সুইজারল্যান্ড, তারা সুইজারল্যান্ডে দিয়েছেন, ইংল্যান্ড দেয়, ইংল্যান্ডে দিয়েছেন, এবং ভারত দেয়, তারা ভারতে দিতে এসেছেন। দুটো কারণে ভারতে দিচ্ছেন। এই কারণ হলো জাতিসংঘের আমাদের এই যে বাংলাদেশ সংক্রান্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সে সকল প্রতিষ্ঠানের যে আঞ্চলিক অফিস, সেই অফিসগুলো দিল্লিতে। তো এই কারণে তারা এই দিল্লিতে এসে সংবাদ সম্মেলন করেছেন এবং অন্য জায়গাতেও তারা আগামীতে সংবাদ সম্মেলন করবেন। এটি নিপাট একটা তাদের যে রেগুলার কার্যক্রম, আওয়ামী লীগ মাইন্ডের যে নেতাকর্মীরা যে যার অবস্থান থেকে, কেউ হয়তো ব্যক্তিগতভাবে, কেউ হয়তো সাংগঠনিকভাবে, কেউ হয়তো একটা সংগঠন করে, কেউ একটা প্রতিষ্ঠান করে এখন এই ইউনূস সরকারের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, তারই একটা ধারাবাহিক অবস্থা। এবং তিনি যেটি স্পষ্ট করেছেন যে তাদের এই সংবাদ সম্মেলনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, সাংগঠনিক কোনো যাকে বলা হয় বাধাও নেই, আর অনুমতিও নেই। শেখ হাসিনা জানেন কি জানেন না এই বিষয়ে প্রশ্ন করা হয়নি, তিনি বলেননি। তো এই হলো মোটামুটি অনুষ্ঠান নিয়ে আলোচনা। এখন এখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে নওফেল সাহেব ছিলেন, হাসান মাহমুদ সাহেব সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন, আর ছিলেন সেই ব্যারিস্টার নিঝুম মজুমদার, ওনারা সবাই ছিলেন। তো এর মধ্যে ব্যারিস্টার নিঝুম মজুমদারকে নিয়ে আওয়ামী লীগের ভিতরে নানা রকম যাকে বলা হয় আলোচনা আছে, সমালোচনা আছে। তার পক্ষে অনেক লোক আছে, বিপক্ষে অনেক লোক আছে। এ কারণ হলো নিঝুম মজুমদার দ্য ওয়ে যেভাবে তিনি কথা বলেন, অ্যারোগ্যান্টলি শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, এটা আওয়ামী লীগের যারা খুব কনজারভেটিভ লোকজন তারা এতে খুব শান্তি পান, যে কথাগুলো তারা বলতে পারেন না কিন্তু তারা বলতে চান, ঠিক সেই কথাগুলো নিঝুম মজুমদার খুব স্ট্রিক্টলি অ্যান্ড স্ট্রংলি তিনি সেই কথাগুলো বলতে পারেন। তার উচ্চারণ, তার শব্দচয়ন, তার যে রাফ অ্যান্ড টাফ হিম্যানশিপ যেটাকে বলা হয়, সেটা যে হিম্যানশিপ যাদের মধ্যে আছে, যেমন ধর্মেন্দ্র, যাকে বলা হয় হিম্যান, তো এরকম একটা আইরনি ভাব নিঝুম মজুমদারের মধ্যে আছে। আর আওয়ামী লীগের যারা লিবারেল যারা লোকজন আছে তাদের বক্তব্য হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু একটা ব্যাকফুটেজে আছে, আওয়ামী লীগের বেশি দরকার হলো মানুষের সহানুভূতি।
তো সেই সহানুভূতি অর্জন করার ক্ষেত্রে নিজুম মজুমদার বা তাদের মতো যারা লোকজন মানে যারা খুব স্ট্রংলি প্রতিপক্ষকে গালাগাল করেন এবং আওয়ামী লীগের সকল ন্যারেটিভকে তারা এখনো পর্যন্ত জিন্দা রাখতে চান, এটি মানুষের মনে একটা বিষক্রিয়া তৈরি করে। কাজেই এই লোক আওয়ামী লীগের জন্য লায়াবিলিটিস। এর বাইরে তার ছাত্র জীবনে আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় মানে যাকে বলা হয় ন্যারেটিভ, যে এখানে ছাত্র জীবনে যারা ছাত্রলীগ না করেছে, তাদের শিক্ষা জীবনে তাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ দেখা গেল এমপির ছেলে, আওয়ামী লীগ এমপির ছেলে, আওয়ামী লীগ সভাপতির ছেলে বা মেয়ে, বা নিজে ছাত্রলীগ করেছে, এটা হলো আওয়ামী লীগ করার প্রথম পরিচয়। তো সেক্ষেত্রে নিজুম মজুমদার কোত্থেকে এলেন, বাড়ি কোথায়, ছাত্র জীবনে তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন, কবে ছাত্রলীগ করেছেন, কোন কমিটিতে ছিলেন, কোন মিছিলে ছিলেন, কোন মিটিংয়ে ছিলেন, এবং আওয়ামী লীগের যে দুঃসময়গুলো গিয়েছে সেই দুঃসময়গুলোতে তিনি কি করেছেন, এই জিনিসগুলো আওয়ামী লীগের যারা জানে না, কিন্তু বাংলাদেশে নিজুম মজুমদারকে চেনেন না, তারা এই প্রশ্নগুলো করতে চান। অনেকে ভয় পান যে এইভাবে সাদিক কায়েমরা, তারপরে শেষে সে হাসনা সার্জিসরা, তারা তো ছাত্রলীগের মধ্যে এভাবে লুকায়িত ছিল। তো এই নিজুম মজুমদাররা যে জামাতের পক্ষ হয়ে বা তারা যে শিবিরের রিক্রুটমেন্ট হিসেবে এখানে আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়েনি এবং আওয়ামী লীগকে ওন করতে গিয়ে মানে এমন সব কথাবার্তা বলছেন যেটা আওয়ামী লীগকে আসলে একটা ফ্যানাটিক দল হিসেবে, একটা উগ্র দল হিসেবে, একটা জঙ্গি দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। কাজী নিজুম মজুমদারের পরিচয়, তার আইডেন্টিফিকেশন জানার জন্য এই ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের, আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের যারা লোকজন রয়েছেন যারা নিজুম মজুমদারকে চেনেন না, তারা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। এই গেল এক। 2 নম্বর হলো ডক্টর হাসান মাহমুদ। তো ডক্টর হাসান মাহমুদ সম্পর্কে অনেক বিতর্ক, আওয়ামী লীগের মধ্যে বিতর্ক। প্রথম বিতর্ক হলো যে তিনি এই আওয়ামী লীগের যে কজন মন্ত্রী ছিলেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক অনেক বেশি, তাদের মধ্যে তিনি উজিরে আলা, প্রধানতম মন্ত্রী ছিলেন তিনি, মানে মন্ত্রী পদমর্যাদায় হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য লিডিং মিনিস্টার যারা এই করাপশনের সঙ্গে জড়িত ছিল। 2 নম্বর হলো যে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেই বা আওয়ামী লীগকে সেভ করার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আওয়ামী লীগের পুরো জমানাতে যে কয়জন মন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্য যথেষ্ট বিরক্তি তৈরি করত, প্রতিপক্ষকে বিক্ষুব্ধ করত এবং আওয়ামী লীগকে বিপদে ফেলত এবং আওয়ামী লীগ একটি যাকে বলা হয় একটা অসামাজিক দল হিসেবে, যাদের জবানের কারণে আওয়ামী লীগ একটি অসামাজিক দল হিসেবে, অসভ্য দল হিসেবে ভদ্রলোকের কাছে নিন্দিত হতো। তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি ছিলেন ডক্টর হাসান মাহমুদ। আপনারা সবাই জানেন যে তিনি যখন পালাচ্ছিলেন বাংলাদেশ ছেড়ে এয়ারপোর্ট দিয়ে, ওই সময়টা তিনি এবং পলক একসঙ্গে পালাচ্ছিলেন। তো একসঙ্গে পালাতে গিয়ে সেই হাসান মাহমুদ চলে গেলেন নিরাপদে, পলক ধরা পড়ল। এর অর্থ যে পুলিশের সঙ্গে, এয়ারপোর্ট কর্মকর্তাদের সঙ্গে, ডিজিএফআই এর সঙ্গে হাসান মাহমুদের যে একটা অতীত সম্পর্ক অতীতে ছিল, বিশেষ করে 111-এর সময় আমরা হাসান মাহমুদকে আসলে চেনা শুরু করি যে লিডার হিসেবে, শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে 11-এর সময়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। এরপর বহুদিন তিনি দেশের বাইরে ছিলেন, সুইডেনে ছিলেন। তো সেখান থেকে শেখ হাসিনার পিএস হিসেবে তিনি আসেন, পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে আসেন বা পার্সোনাল সেক্রেটারি হিসেবে আসেন, এবং তার যে কথাবার্তা, তাকে এবং সৈয়দ আশরাফকে আমরা একেবারে প্রথম লাইমলাইটে দেখি 111-এর সময়। তো 111-এর সময় তিনি এলেও ওই সময়টাতে তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। তিনি বিদেশ থেকে আসতেন, সেই ঢাকার শ্যামলীর রিং রোডে একটা ছোট্ট বাসাতে তিনি থাকতেন, একেবারে সাধারণ। সম্ভবত ওই সময় সেই 11-এর সময় ওই বাসার ভাড়া নট মোর দ্যান 5 থেকে 6 হাজার টাকার বেশি ছিল না। এই ছিল তার সামাজিক অবস্থান। তো সেখান থেকে এখন ডক্টর হাসান মাহমুদ কোন অবস্থায় আছেন, তার
মানে জানা টাকা পয়সা, তার চেয়ে তার দুর্নাম বদনাম অনেক বেশি। আর তার প্রতিপক্ষরা মানে যা বলা বলি করছে, যেটা যেহেতু হাসান মাহমুদ সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এই কথাগুলো আমার ব্যক্তিগত মুখ দিয়ে বলতে চাচ্ছি না। তো সেই হাসান মাহমুদ, যাকে আওয়ামী লীগের লোকজন মনে করে যে কজন লোক শেখ হাসিনাকে ডুবিয়েছেন তার মধ্যে হাসান মাহমুদ অন্যতম, তিনি আবার এখানে কেন সংবাদ সম্মেলনে আসলেন? তাহলে শেখ হাসিনার কি হলো? তার মধ্যে তো কোনো পরিবর্তন নাই, যেই লাউ সেই কদু। এখন যদি মানে শেখ পরিবারের যে লোকগুলো গত 15 বছর খুবই নিন্দিত হয়েছেন, মানে সে কেউ শেখ হাসিনার ফুফাতো ভাই, কেউ খালাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় সত্ত্বেও পরিচয় দিয়ে এদের ব্যাপারে আওয়ামী লীগের ভিতরে, মানে বাইরে যতটা না বিরক্তি, আওয়ামী লীগের ভিতরে তত বেশি বিরক্তি। এখন সেই শেখরা যদি আবার আসে, সেই মানে হাসান মাহমুদরা যদি আবার আসে, সেই পলকরা যদি আবার আসে, জুনায়েদ আহমেদ পলকরা যদি আবার আসে, মানে পলক কি করেছে না করেছে সে খুব এখন জেলের মধ্যে আছে আমি জানি না, কিন্তু লোকজন এদেরকে একই গ্রুপের মধ্যে ফেলে দেয়। এবং ধরে নেওয়া হয় যে সজীব ওয়াজেদ জয়ের যে ক্যারিয়ার নষ্ট করার ক্ষেত্রে যে কয়জন লোক, মানে পলক আছে, শাহরিয়ার আছে, তারপরে শেষে মোহাম্মদ আরাফাত আছে, তো এরা মূলত একটা সার্কেলে ঘুরতো, যাদের সঙ্গে জয়ের একটা ভালো সম্পর্ক ছিল বলে মনে করতে সবাই। এখন আবার যদি সেই লোকগুলো সামনে চলে আসে, তাহলে তো মানে জয় সম্পর্কে সেই বদনামই বাস্তব হয়ে যাবে আর কি। তো এগুলো নিয়ে আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যে এই যে দিল্লিতে যে সংবাদ সম্মেলন হলো, এটা কি শেখ হাসিনার নির্দেশে হয়েছে? তিনি কি জানতেন? আর তিনি যদি জানতেন, তাহলে তো এই দলের কোনো ভবিষ্যৎ নেই। আবার অন্যদিকে যেটা আসছে, যে তিনি যদি না জানেন, তাহলে তারা এই কাজটি করতে সাহস পেলে কিভাবে? তাহলে কি আওয়ামী লীগের মধ্যে কোনো বিভক্তি দেখা দিয়েছে? আওয়ামী লীগের মধ্যে কোনো গ্রুপিং হচ্ছে? সেই ১-১১-এর মতো কি আওয়ামী লীগ আবার ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করা হচ্ছে? আবার আওয়ামী লীগের ভিতর থেকে কি কোনো কিংস পার্টি তৈরি করা হচ্ছে, যাদের সঙ্গে বাংলাদেশে বহু আলোচিত এখন শোনা যাচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ? সেই রিফাইন্ড আওয়ামী লীগ অর্গানাইজ হচ্ছে দিল্লিতে, অর্গানাইজ হচ্ছে কলকাতাতে, অর্গানাইজ হচ্ছে ইংল্যান্ডে, বাংলাদেশে অর্গানাইজ হচ্ছে, এবং এর সঙ্গে জড়িত, এর সঙ্গে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জড়িত, এর সঙ্গে আমেরিকা জড়িত। এই কথাগুলো আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর তারই প্রতিক্রিয়াতে এই দিল্লিতে যে সংবাদ সম্মেলনটি হলো, সেই সম্মেলনে ওই লোকগুলিকে দেখা গেল যাদের সঙ্গে ডিজিএফআই সম্পর্ক ভালো আছে, যাদের কিনে বিতর্ক আছে, যাদের মধ্যে গুপ্ত শিবির, গুপ্ত জামাত, এই ধরনের যে ন্যারেটিভগুলো যাদের বিরুদ্ধে খুব ইজিলি ট্যাগ করে দেয়া যায়। এবং আপনারা জানেন যে যখন ডক্টর হাসান মাহমুদ ছিলেন ক্ষমতাতে, তিনি চট্টগ্রাম ভিত্তিক যে ইসলামিক সংগঠনগুলো ছিল সেগুলোর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, এবং তিনি হাটহাজারী যে গ্রুপটা ছিল তাদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। তো এখন তিনি আসলে কি করছেন? এর বাইরে আবার নভেল সাহেব আছেন। তো চট্টগ্রামের রাজনীতি, ফটিকছড়ি রাজনীতি, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী এলাকার যে রাউজান, সেই রাউজানের রাজনীতি, চট্টগ্রাম শহরের রাজনীতি, এর সঙ্গে আওয়ামী লীগ, সব মিলিয়ে এই যে এখানে যারা আসছে, এইটাকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে যে বিতর্ক হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিতর্ক হচ্ছে, এবং সবাই বলার চেষ্টা করছেন যে হঠাৎ করে এরকম একটি সংবাদ সম্মেলন সম্ভবত ডাল মে কুছ কালা হ্যায়, ডালের মধ্যে কালো কালো কিছু একটা আছে, মাসকলাইয়ের ডাল হয়তো আছে। আসসালামু আলাইকুম। আমার কাছে জিনিসটা খুব অবাক লাগলো, খুব আশ্চর্য লাগলো। এই যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তার আসার পরে তার হাই সিকিউরিটি, আমরা সেনাবাহিনীর সমর্থনে দেখেছি সেই সিকিউরিটি, মানে এর চেয়ে সিকিউরিটি একটা নাগরিককে, জাস্ট দেশে উনি একটা দলের প্রধান এবং একজন নাগরিক, হ্যাঁ ঠিক আছে, উনি ব্যতিক্রম শুধু এই জায়গায় যে তিনি স্পেশালি একটা দলের, বড় দলের নেতা, তার থ্রেট আছে, খুব স্বাভাবিক, রাজনীতিবিদদের এমনি থ্রেট আছে, তার আছে, কিন্তু তার যে নজিরবিহীন নিরাপত্তা, এই নিরাপত্তা এমন নিরাপত্তা যেটা চোখে পড়েছে তার বিরোধীদের। জামাতে ইসলামী গিয়ে প্রধান উপদেষ্টা বলেন আর নির্বাচন কমিশন বলেন, সেখানে গিয়ে বিচার দিচ্ছে যে নিরাপত্তাটা এত বেশি মাপের, মানে এত হাই প্রোফাইল নিরাপত্তা হচ্ছে, এটা জামাতের জন্য একটা গায়ের কাটা হয়ে দাঁড়িয়েছে, এরকম তো বিষয়টা। তাহলে সেই সিকিউরিটি কেমন সিকিউরিটি? সেই সিকিউরিটির মাঝে ওই ভদ্রলোকে যাকে এত সিকিউরিটি দেওয়া হচ্ছে, তার যে জিপ, বুলেট প্রুফ জিপ, সেটার মধ্যে চলতি অবস্থায় তিনি আছেন, সে জিপের মধ্যে আছেন, তখন এসে খাম লাগিয়ে দিয়ে গেল একটা মোটর সাইকেলে করে, মানে কোনো কমান্ডো অপারেশনও না, কমান্ডো অপারেশনকে ফেল করার মতন। তার সাথে যারা নিরাপত্তা, যা
সরকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আছে, এবং তাদের যে বিএনপির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী, বিএনপির চেয়ারম্যানের সিএসএফ, এর আগে যেটা ছিল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই সিএসএফ আছে। আমি ভিডিওতে সিএসএফ এর যাদেরকে দেখি তাদের প্রায় প্রত্যেককে চিনি, বহুবার দেখেছি, বহুবার কথা হয়েছে। তারা সব চৌকস, প্রত্যেকেই চৌকস, মানে রিটায়ার্ড আর্মি পার্সন হওয়ার পরেও, বিভিন্ন র্যাঙ্কের আছে, হওয়ার পরেও তারা পেশাদারিত্বের মধ্যে থাকেন। এবং খালেদা জিয়ার নিরাপত্তা ম্যাক্সিমামই সিএসএফ দিয়েছে, আমরা কাছে থেকে চোখ দিয়ে দেখা। এবং সিএসএফ সেটা তাদের একটা ভালো সেট আপ আছে পর্যন্ত, আমি এর ভেতরকার আর বিশেষ কিছু বলতে চাই না। খুব ভালো একটা সেট আপ নিয়ে যতটুকু সম্ভব টেকনোলজি ইউজ করে তারা বিএনপি চেয়ারপারসন বা চেয়ারম্যানের সিকিউরিটি দিয়ে থাকেন। সে সিএসএফ গাড়িতে ছিল, এবং আশ্চর্যজনক ভাবে যখন তারেক রহমান তার গুলশান অফিস থেকে তার বাসায় ফিরছিলেন, সেই সময় যখন এই খালি একটা খাম তারেক রহমানের গাড়ির ওই লুকিং গ্লাস যেটা থাকে সেই গ্লাসের মধ্যে লাগিয়ে দিয়ে গেল। পত্রিকার বর্ণনায় আমরা যা পেয়েছি তাতে হলো যে গাড়ি চলতি অবস্থায় একটা সাদা মোটরসাইকেল, হাঙ্ক বা এই টাইপের একটা মোটরসাইকেল একজন এসে এটা লাগিয়ে দিয়ে চলে গেছে। পুলিশ এখন তদন্তে নেমেছে, পুলিশ নিজে জিডি করে তদন্ত করছে। কিন্তু চোখে আঙ্গুল দিয়ে কি দেখিয়ে দিয়ে গেল যে তোমরা যে নিরাপত্তা করো, এই নিরাপত্তা কতটা ভঙ্গুর দেখো। তো তারেক রহমানকে নিয়ে তো অনেক বড় থ্রেট আমরা শুনি, আমরা তো পত্র পত্রিকা, নিউজ পেপার বা যারা বিশ্লেষণ করেন তাদের কাছে শুনি যে অনেক বড় থ্রেট তাকে নিয়ে। তার দেশে আসার মতোই সিচুয়েশন ছিল না, এত বড় থ্রেট। তো দেশে এসছেন, সাহস করে এসছেন, তার দলের নেতাকর্মীরা, সমর্থকরা তাকে মনোবল দিয়ে, মানসিক সমর্থন দিয়ে তাকে নিয়ে এসছে। তারপরে যদি এই সিচুয়েশন হয় যে সরকারের সমস্ত মেকানিজম, গোয়েন্দা মেকানিজম, তার ব্যক্তিগত নিরাপত্তার পরে এই ধরনের নিরাপত্তার থ্রেট তৈরি হবে, তাহলে বিষয়টা একটু ভাববার বিষয় না? যে এমন কোনো ভেতরে থাকে না যে ভেতরে বড় ফাঁকা, যেটা কেউ না কেউ জানে যে কিভাবে কি করতে হবে, তাকে কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমার যত নিরাপত্তাই হোক আমাদের হাতে চাবিকাঠি। আর ওই খামের রহস্য আমাদের সামনে উন্মোচিত হওয়া দরকার, জনগণ জানা দরকার। কারণ তার যারা ফলোয়ার্স, নেতা কর্মী আছেন তারা নিশ্চয়ই উদ্বিগ্ন হবেন এই খবরে। আমি আরো একটা দিক এই আলোচনায় একই সাথে যুক্ত করি। সালাউদ্দিন আম্মার, লাকসুর জিএস, এগুলো যার পর্ণায় কীর্তি কারখানা করছে, রেগুলার বর্ণনা দেন না, সে ইন্ডিয়া নিয়ে যা করছে, তারপরে আপনার শিক্ষকদের সাথে যা করছে, এটা আসলে আর এখন ছাত্র পর্যায়ে না, এরা একটা ক্যাডার পলিটিক্সকে ভিন্নভাবে এরা নিয়ে আসছে। এই যে এই সুযোগে, 5 আগস্ট পরবর্তী সুযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানকে নিয়ে একটা ব্যানার টাঙালো এক শিক্ষক। দেখেন, শিক্ষক ব্যানারটা গেছে, সেটা সেই শিক্ষকের ফেসবুকে পোস্ট দিয়া টাইমলাইন বাইরে দিচ্ছে, মেলা 2টার মধ্যে নামাইতে হবে, নামাই নাই দেখা সে নিজে গিয়ে তারেক রহমানের এই জামানায় তারেক রহমানের ব্যানার রাকসুর শিবিরের প্যানেলের জিএস ছিঁড়ে ফেলতেছে। কি অভিযোগ? যে শিক্ষকরা দলীয় রাজনীতিতে জড়িত হচ্ছে। ওরে বাপরে, কি মহাকর্তা! জামাত কি রাজনীতি করে? জামাত তো ইন্টারনাল রাজনীতি করে। জামাতের তো এরকম ব্যানার দিয়ে, পোস্টার দিয়ে লাগে না। এই যে 17 বছর বাংলাদেশে জামাত রাজনীতি করেছে, তালিমের নামে রাজনীতি করেছে, মহিলাদের কাছে তালিমের নামে গেছে, ধর্মের নামে গেছে, গিয়ে তাদেরকে জামাতে ইসলামীর আদর্শে, ধর্মকে ব্যবহার করে আদর্শ উদ্বুদ্ধ করার কাজ করেছে। তারা ছাত্রলীগের ভেতর থেকে ছাত্রলীগ সেজে জামাত হয়ে কাজ করেছে। তাদের শিক্ষকরা, কোন শিক্ষক যে জামাতে ইসলামী করে, এইটা মানে তারা নিজেরা যদি ওপেন না হয় তাহলে কেউ বুঝতে পারে না যে এই বিএনপি করা এই লোকটা সবচেয়ে বড় জামাত। এটা তো বাংলাদেশে অলরেডি প্রমাণ হয়েছে। তাদের শিক্ষকরা তাদের গুপ্ত স্টাইলে পলিটিক্স করতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিন্ডিকেট, সিনেট, তারপরে ডিপার্টমেন্টাল ডিন, বিভাগীয় প্রধান, সব হয়ে যেতে পারবে জামাত কানেকশনে। ইভেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাতি শিক্ষক, তিনি নিয়োগের তদবির নিয়েছেন, নিয়োগের তদবির শুনেছেন, জামাতের এমপি প্রার্থীর রিকোয়েস্ট পেয়েছেন। তো এগুলা করতে পারবে, কিন্তু বিএনপির লোক তো খোলা মানে ব্যানার দিয়ে বইলা ঘোষণা করে বাংলাদেশে উনি কয়টা বিশ্ববিদ্যালয় থামাইছেন। ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় যখন জামাত ইসলামী শিবির তাদের মেকানিজমে চলছে, সেখানে তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলতে পারে শিবির, তাহলে
কতটুকু পরিবর্তন এসছে। এবং তারেক রহমান এখানে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এই তারেক রহমানের যে এখন একটা ইমেজ তৈরি হয়েছে, একক ইমেজ বলা যায় বাংলাদেশে, তার প্রতিপক্ষ কোনো সমকক্ষ কোনো রাজনৈতিক বিরোধিতা না থাকায়, ধরেন আওয়ামী লীগের বিএনপি বিরোধী অংশ তো আওয়ামী লীগ, এবং তারেক রহমানের প্যারালাল কোনো প্রতিদ্বন্দ্বী হলে সেটা হচ্ছে শেখ পরিবারের হবে। এর বাইরে তো কিছু তৈরি হতে পারেনি। এখন ওই যে ইমেজটা এখন একক তারেক রহমানের, এই ইমেজটা একটা ধাক্কা দেওয়া দরকার, এবং সেই ধাক্কাটা দেওয়ার চেষ্টাই বোধহয় এই তার পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দুই ঘটনা নিশ্চয়ই আমাদেরকে খুব শুভ ইঙ্গিত দেয় না। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।